সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। তোমরা তো জানো, প্রথম ক্লাসে আমি তোমাদের কোষ কাকে বলে, কোষ কত প্রকার এবং কোষের ভূমিকা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজ আমি তোমাদের একটি আদর্শ উদ্ভিদ কোষ এবং একটি আদর্শ প্রাণী কোষে কি কি অংশ থাকে সেই সকল অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তো জানো যে প্রত্যেকটা জীবেই অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত এবং জীবদেহের গঠন এবং কাজের এককই হচ্ছে কোষ। আমরা যদি দেখো একটা উদ্ভিদ কোষের দিকে আমরা যদি তাকাই, দেখো এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ আর এইটা হচ্ছে একটা প্রাণী কোষ। তাহলে আমরা যদি একটা আদর্শ উদ্ভিদ কোষের দিক তাকাই তাহলে দেখব যে একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি আছে। দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষে আছে হচ্ছে যে কোষ প্রাচীর, একটা কোষ প্রাচীর থাকে, তারপরে কোষ প্রাচীর থাকে, তারপরে হচ্ছে কি এই যে প্লাস্টিড, একটা আদর্শ উদ্ভিদ কোষে হচ্ছে প্লাস্টিড থাকে এবং হচ্ছে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বডি, তারপর হচ্ছে দেখো কোষ ঝিল্লি এবং কোষ গহ্বর, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এই সকল অংশগুলা কিন্তু একটা আদর্শ উদ্ভিদ কোষে থাকে। এবং আমরা যদি একটা প্রাণী কোষের দিকেও তাকাই তাহলে দেখা যাবে যে প্রাণী কোষে হচ্ছে যেমন হচ্ছে উদ্ভিদ কোষে গলজি বডি আছে, প্রাণী কোষে হচ্ছে গলজি বডি, এই যে গলজি বডি আছে। তারপরে মাইটোকন্ড্রিয়া হচ্ছে উদ্ভিদ কোষেও আছে এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রাণী কোষেও আছে। আবার দেখো নিউক্লিয়াস, এই যে মানে কোষের মধ্যে অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে হচ্ছে কি থাকে, একটা গোলাকার একটা অংশ থাকে, যেটা হচ্ছে উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। অর্থাৎ নিউক্লিয়াসটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটিতেই আছে। আবার দেখো কোষ গহ্বর, উদ্ভিদ কোষেও আছে, উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা হচ্ছে আকারে অনেক বড়, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর আছে কিন্তু আকারে অনেক ছোট। এবং এন্ডোপ্লাজমিক, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অর্থাৎ এটা হচ্ছে উদ্ভিদ কোষেও আছে এবং প্রাণী কোষেও আছে। কিন্তু দেখো যে একটা উদ্ভিদ কোষে যেমন একটা মানে অংশ আছে যেটা হচ্ছে প্রাণী কোষে নাই, যেমন প্লাস্টিডটা হচ্ছে উদ্ভিদ কোষে আছে, অর্থাৎ প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ এরা শুধু উদ্ভিদ কোষেই থাকে। আবার দেখো কোষ প্রাচীর, এটাও শুধু একটা উদ্ভিদ কোষেই আছে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নাই। কিন্তু কোষ ঝিল্লি যেটা অর্থাৎ কোষ প্রাচীরের ভিতরে যেটা থাকে, কোষ প্রাচীরের ভিতরে একটা পর্দা থাকে যেটাকে হচ্ছে কোষ ঝিল্লি বা কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা বলা হয়, যেটা উদ্ভিদ কোষেও আছে এবং প্রাণী কোষেও আছে। কিন্তু দেখো এইখানে আমরা দেখেছি যে একটা হচ্ছে সেন্ট্রোসোম, মানে সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোমও বলে, যে এটা কিন্তু প্রাণী কোষে আছে, এবং সেন্ট্রিওল এটা হচ্ছে শুধু প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। তাহলে এই জিনিসগুলা আমরা একটু দেখব। তোমরা একটু জেনে রাখো যে এই যে উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায়টা কিন্তু অনেক বিস্তারিত, যেটা তোমরা যখন উপরের ক্লাসে পড়বে তাহলে এর বিস্তারিতটা পড়বে। অর্থাৎ তোমাদের পড়তে হবে হচ্ছে প্রাথমিক যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে কি কি অংশ আছে, এই অংশগুলোর একটু বর্ণনা একটু তোমাদেরকে দেখতে হবে। দেখো আমরা যদি দেখি যে প্রথম যেটা উদ্ভিদ কোষে আছে যেমন কোষ প্রাচীর,
যেমন হচ্ছে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর বলতে আমরা কি বুঝি এবং কোষ প্রাচীর এই মানে অংশটার কাজ কি, এগুলো আমরা একটু দেখি। দেখো তোমাদের বইয়ে আছে হচ্ছে যে শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, এটা কিন্তু আমি আগেই বলেছি যে প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। এটি হচ্ছে জড় পদার্থের তৈরি, অর্থাৎ এটা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত, অর্থাৎ জড় পদার্থ বা সেলুলোজ দ্বারা গঠিত। আর এই যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটা হচ্ছে কোষকে চারিদিক থেকে হচ্ছে আবৃত করে রাখে, যার কারণে বাইরের কোনো জিনিস ভিতরে প্রবেশ করতে পারে না এবং ভিতরের জিনিসও অর্থাৎ ভিতরের যে তরল পদার্থগুলো আছে এগুলো কিন্তু বাইরে বের হতে পারে না, অর্থাৎ এদের আদান প্রদানে এরা হচ্ছে সাহায্য করে। আর এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে মাঝে মাঝে হচ্ছে একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা অর্থাৎ এই যে এইগুলোকে বলা হচ্ছে কূপ বলা হয়, অর্থাৎ প্রাচীরে ছিদ্র থাকে, এদের কূপ বলে। আর কোষ প্রাচীর কোষের হচ্ছে আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা হচ্ছে ভিতরের অংশকে রক্ষা করে। এটা আমি আগেই বলেছি যে তরল পদার্থগুলো হচ্ছে যাতে বাইরে বের হয়ে না আসতে পারে, এই কাজটা কিন্তু কোষ প্রাচীর করে। আর কোষের হচ্ছে আকার প্রদান করে। তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কোষ প্রাচীর কি, অর্থাৎ কোষ প্রাচীর হচ্ছে এই যে কোষের হচ্ছে সবচেয়ে বাইরের যে আবরণটা শক্ত, একটা শক্ত আবরণ যেটা হচ্ছে জড় পদার্থের এবং এটা হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত। তাহলে এটাই হচ্ছে কোষ প্রাচীর, যেটা বাইরের যে শক্ত আবরণটা সেটাই হচ্ছে কোষ প্রাচীর। তাহলে আমরা দেখব যে এই কোষের আরো একটা অংশ আছে হচ্ছে প্রোটোপ্লাজম। দেখো এটা হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে কি, আমরা যদি এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের মাঝখানে আরো একটা স্তর থাকে অর্থাৎ পর্দা থাকে যেটাকে বলা হয় কোষ ঝিল্লি। এই যে আরো একটা কোষ প্রাচীরের ভিতরে আরো একটা আবরণ থাকে যেটাকে কোষ ঝিল্লি বা প্লাজমা পর্দা বলা হয়। এই কোষ প্রাচীর এবং প্লাজমা পর্দার ভিতরের যে অংশটা, অর্থাৎ আমরা যদি কোষটাকে দুই ভাগে ভাগ করি তাহলে একটা হবে হচ্ছে কোষ প্রাচীর, আর বাকি ভিতরের পুরো অংশটাকে যে অংশটা ধারণ করে সেই অংশটাকে বলা হবে হচ্ছে প্রোটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজম হচ্ছে কি, যে কোষ ঝিল্লির ভিতরে, এটা হচ্ছে ভিতরে যে তরল জেলির মতো স্বচ্ছ যে পদার্থগুলা দেখা যায় সেটিকে বলা হয় হচ্ছে, দেখো কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলির ন্যায় মানে এই থকথকে আধা তরল বস্তুটিকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে দেখো এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমটাকে বলা হয় হচ্ছে জীবনের ভিত্তি বলা হয়, অর্থাৎ এই অংশটাই হচ্ছে বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে জীবনের যে লক্ষণগুলো এগুলো সবই কিন্তু নিয়ন্ত্রণ করে। এই কারণে হচ্ছে এই প্রোটোপ্লাজমকে হচ্ছে জীবনের ভিত্তি বলা হয়। এর হচ্ছে তিনটে অংশ থাকে। এটা হচ্ছে কি, এই যে প্রোটোপ্লাজমের হচ্ছে তিনটে অংশ। একটা যদি আমরা কোষ প্রাচীর বাদ দেই তাহলে একটা হবে হচ্ছে কোষ ঝিল্লি, তারপরেরটা হবে সাইটোপ্লাজম এবং আরেকটি হবে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো একটা হচ্ছে কোষ ঝিল্লি, তাহলে অনেক সময় তোমাদের প্রশ্ন আসবে যে প্রোটোপ্লাজমের কয়টি অংশ, অর্থাৎ কয়টি অংশ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত। তাহলে প্রোটোপ্লাজমের হচ্ছে তিনটা অংশ, একটা হচ্ছে কোষ ঝিল্লি, আর দুই নাম্বারটা হবে হচ্ছে সাইটোপ্লাজম, আর তিন নাম্বারটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। তাহলে আমরা এই তিনটে অংশ সম্পর্কে আমরা একটু দেখি। যেমন কোষ ঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমটাকে, দেখো আমি বলেছি যে এই বাইরের অংশটা হচ্ছে কোষ প্রাচীর, তার ভিতরেরটা হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি পুরাটাই হচ্ছে এই প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকেই বলা হয় কোষ ঝিল্লি বা মেমব্রেন। কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনও বলা হয়।
এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাসের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কোষঝিল্লি কি এবং কোষঝিল্লির কাজ, এই জিনিসটা কিন্তু তোমাদের দেখতে হবে যে কোষের ভেতর এবং বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ ও গ্যাস এর চলাচল নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো, তারপরে হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমটা হচ্ছে কি, প্রোটোপ্লাজম থেকে আমরা যদি নিউক্লিয়াসটাকে যদি বাদ দেই, দেখো এখানেও নিউক্লিয়াস আছে, আমরা যদি এই যে এটা হচ্ছে কোষঝিল্লি আর এর ভিতরে যদি আমরা যদি এই নিউক্লিয়াসটা যদি বাদ দেই, এই নিউক্লিয়াসটা বাদ দিলে যে অংশটা বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকেই বলা হয় হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে কোষের অন্যান্য অংশগুলা কি থাকে, এইগুলাই হচ্ছে ভাসমান অবস্থায় থাকে। অর্থাৎ সাইটোপ্লাজম এই অংশগুলোকে ধারণ করে, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বডি, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, তারপরে সবগুলোই কি হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে ধারণ করে। এই অংশগুলোকে এই কারণে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। দেখো এখানে যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকেই বলা হয় সাইটোপ্লাজম। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শরীরবৃত্তীয় কাজ এখানে সম্পূর্ণ হয়, যেমন হচ্ছে সালোক সংশ্লেষণ, তারপরে হচ্ছে সাইটোপ্লাজমে দেখা যায়। এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। আমি বলেছি যে সাইটোপ্লাজম হচ্ছে তোমার হচ্ছে কি প্লাস্টিডও ধারণ করে। তাহলে প্লাস্টিড কি, এগুলোকে এই যেমন প্লাস্টিড, এই প্লাস্টিড গুলোকে কি বলা হয়, প্লাস্টিড গুলোকে হচ্ছে বর্ণাধার বলা হয়। অর্থাৎ হচ্ছে উদ্ভিদের যে বর্ণ, মানে কোন বর্ণের, সবুজ, লাল নাকি হচ্ছে অন্য কোনো বর্ণের হবে, তাহলে এগুলোর হচ্ছে সবকিছুই নিয়ন্ত্রণ করে হচ্ছে প্লাস্টিড। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। আমি কিন্তু আগেই বলেছি যে উদ্ভিদ কোষের হচ্ছে একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ মানে প্লাস্টিড, কারণ প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। তারপরে হচ্ছে পাতা, ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই এই প্লাস্টিডের কারণেই হয়। মানে সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য প্রস্তুত করে, যে প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্টিড। অর্থাৎ লিউকোপ্লাস্টিড যেটা হচ্ছে এই মানে সবুজ না, ক্লোরোপ্লাস্টিড। তোমরা তো জানো যে ক্লোরোপ্লাস্টে কি থাকে, ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার কারণে কি হয়, পাতা সবুজ হয় বা অন্যান্য অংশ অর্থাৎ সবুজ বর্ণ করার জন্য হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটা ভূমিকা রয়েছে। কাজেই এই যে মানে এই সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে, অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে, যেমন হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। অর্থাৎ প্লাস্টিড হচ্ছে তিন ধরনের হয়, লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে খাদ্য অর্থাৎ ক্লোরোফিল ধারণ করে, এই কারণে হচ্ছে খাদ্য তৈরিতে সাহায্য করে। আর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড অর্থাৎ উদ্ভিদের যে বর্ণ বিভিন্ন মানে বর্ণের হয়, অর্থাৎ বিভিন্ন বর্ণের যে আমরা দেখতে পাই অর্থাৎ ফুল বা ফল, এগুলো কিন্তু ক্রোমোপ্লাস্টিডের কারণে হয়। আর লিউকোপ্লাস্টিড অর্থাৎ যেখানে হচ্ছে সূর্যের আলো পৌঁছায় না সেখানে হচ্ছে লিউকোপ্লাস্টিড গুলা থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে মানে মূলে অর্থাৎ মাটির নিচে, যেহেতু সূর্যের আলো পৌঁছায় না, তাহলে এখানে হচ্ছে তাহলে এই যে এই লিউকোপ্লাস্টিডটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, আর ক্লোরোপ্লাস্টিড এবং হচ্ছে ক্রোমোপ্লাস্টিড এগুলো হলো বর্ণযুক্ত প্লাস্টিড। এই বর্ণহীন প্লাস্টিড সাধারণত খাদ্য প্রস্তুতে সাহায্য করে। তাহলে এই জিনিসগুলো তোমরা প্লাস্টিড সম্পর্কে অবশ্যই জানবে। তারপরে দেখো কোষ গহ্বর। আমি কিন্তু বলেছি যে কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষেই সাধারণত থাকে, প্রাণী কোষে সাধারণত থাকে না, থাকলেও দেখো কোষ গহ্বরগুলো আকারে অনেক ছোট হয়, কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বর হচ্ছে আকারে অনেক বড়। তাহলে এই যে কোষ গহ্বর দেখো, ঠিক আছে, পেঁয়াজের কোষ যদি আমরা পরীক্ষা করি বা তোমরা যদি পেঁয়াজের কোষ যদি মানে দেখো, তাহলে দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে।
এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কোষ গহ্বর। নতুন কোষের গহ্বর হচ্ছে ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এই গহ্বরটি বেশ বড়। আর উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে, একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে সেটি হবে আকারে অনেক ছোট। কোষ গহ্বরে যে রস মানে রস থাকে তাকে বলা হয় কোষ রস, কোষ রস বলে। আর কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু দেখবে। তাহলে দেখো আমরা একটু দেখবো হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। আমরা একটু জানি যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে এটা উদ্ভিদ কোষেও থাকে এবং প্রাণী কোষেও থাকে। এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়। এটা হচ্ছে শক্তিঘর, অর্থাৎ শক্তি উৎপাদন করা বা শক্তি সঞ্চয় করে রাখাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে দেখো একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। তাহলে কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। তোমরা যখন উপরের ক্লাসে পড়বে তখন দেখবে যে একটা শ্বসন প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়া হচ্ছে শক্তি উৎপাদন হয়, অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতেই হয়। তাহলে এই কারণেই এখানে হচ্ছে সকল বিক্রিয়া ঘটে এবং শক্তি উৎপাদন হয়। এরা হচ্ছে দণ্ডাকার হতে পারে, এই যে মাইটোকন্ড্রিয়া গুলা এরা হচ্ছে দণ্ডাকার হতে পারে, আবার বৃত্তাকার বা তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট, ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ কিন্তু ভিতরের স্তরটি ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করা, যেটা আমি আগেই বলেছি। বাইরের স্তরটা হচ্ছে, দেখো বাইরের স্তরটা হচ্ছে মসৃণ আর ভিতরের স্তরটা হচ্ছে একটু ভাঁজযুক্ত, একটু হচ্ছে ভাঁজযুক্ত। আর যেহেতু এটা শক্তি উৎপাদন করাই হচ্ছে এর উৎপাদনে সাহায্য করা এর প্রধান কাজ, এই কারণে হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়, অর্থাৎ শক্তির আধার বা পাওয়ার হাউস বলা হয়। তারপরে আমরা একটা কোষের আর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস। আর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াস হচ্ছে উদ্ভিদ কোষেও, একটা আদর্শ উদ্ভিদ কোষেও থাকে এবং একটা আদর্শ প্রাণী কোষেও নিউক্লিয়াস থাকে। তাহলে দেখো এই নিউক্লিয়াস তাহলে কাকে বলে? তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে, এটা হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে, অর্থাৎ সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস এবং কোষঝিল্লি, এই তিনটে নিয়ে হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে একটাই যে গোলাকার, দেখো মধ্যে ভাসমান গোলাকার যে ঘন বস্তুটি দেখা যায় সেটাই হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কোষের হচ্ছে সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে, কোষের কেন্দ্রে। আর দেখো আর হচ্ছে পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। তবে সাধারণত উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা কোষের কাছাকাছি থাকে, আর প্রাণী কোষের নিউক্লিয়াসটা থাকে কোষের হচ্ছে মাঝখানে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে। তাহলে এই নিউক্লিয়াসটার কয়েকটা অংশ আছে। নিউক্লিয়াস হচ্ছে, দেখো এই নিউক্লিয়াসটা কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। এরা সাধারণত হচ্ছে গোলাকারই হয়, এরা সাধারণত গোলাকার, তবে উপবৃত্তাকার বা নলাকারও হতে পারে। কোন কোন কোষে নিউক্লিয়াস থাকে না, থাকে না। তবে আদর্শ উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ বলতে আমরা যেটা বুঝি সেখানে হচ্ছে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। আর এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের হচ্ছে নিউক্লিয়াসের হচ্ছে চারটা অংশ থাকে। যে বাইরের যে অংশটা, এই যে বাইরের অংশ, অর্থাৎ বাইরের অংশটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। তাহলে বাইরের যে অংশটা, অর্থাৎ যে আবরণ, অর্থাৎ এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে, যে আবরণীটা,
এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরের বস্তুগুলোকে আলাদা করে রাখে। একই সাথে এটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, এই যে বাইরের যে অংশটা, এই যে বাইরের যে অংশটা, এই যে আবরণীটা, যেটা হচ্ছে নিউক্লিয়াসের যে ভিতরের যে তরল পদার্থগুলোকে যে পদার্থগুলোকে যে বাইরে বের হতে দেয় না, অথবা বাইরের জিনিস যে ভিতরে ঢুকতে দেয় না, সেই পর্দাটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপর দেখো, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থ, আঠালো যে তরল পদার্থ, জেলির মতন যে আঠালো তরল পদার্থগুলো আছে, সেইগুলোকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। সেগুলোকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। দেখো, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের ভেতরে তরল ও স্বচ্ছ পদার্থই হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন বস্তু, ক্রোমাটিন তন্তু ও হচ্ছে নিউক্লিওলাস থাকে। এই যে ক্রোমাটিন তন্তু, এই যে ক্রোমাটিন, এইরকম যে এইরকম ক্রোমাটিন তন্তুগুলা যে থাকে, অর্থাৎ সুতার মতন যে তন্ত্রগুলা ভিতরে মানে গাদাগাদি করে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। কিন্তু এই ক্রোমাটিন তন্তু এবং হচ্ছে নিউক্লিওলাস, অর্থাৎ এই যে ছোট্ট, এইখানে ছোট্ট একটা, এই যে ছোট্ট নিউক্লিয়াসের ভিতরেও ছোট্ট এই যে থাকে, তাহলে এইটাকে বলা হয় নিউক্লিওলাস। তাহলে এইটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা হচ্ছে নিউক্লিয়ার হচ্ছে মেমব্রেন। আর এই যে গোলাকার অংশটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, আর এই যে সুতার মতন যে বস্তুগুলা, এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তাহলে এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু অথবা ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন তন্তু বা হচ্ছে জালিকা, ক্রোমাটিন তন্তু বা জালিকা। আর যেটা হচ্ছে যে তরল পদার্থগুলা, সেটাকে বলা হয়েছে নিউক্লিওপ্লাজম। অর্থাৎ একটা নিউক্লিয়াসের, আদর্শ একটা নিউক্লিয়াসের 4টা অংশ থাকে। দেখো, এখানে হচ্ছে 1 নাম্বার হচ্ছে, তাহলে 1 নাম্বারটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, 2 নাম্বারটা হচ্ছে নিউক্লিওলাস, 3 নাম্বারটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর 4 নাম্বারটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই নিউক্লিয়াসের এই গঠনটা তোমরা অবশ্যই পড়বে। দেখো, নিউক্লিওপ্লাজম, তা আমি বলেইছি যে নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও হচ্ছে নিউক্লিওলাস থাকে। আর নিউক্লিয়াসের ভিতরে বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সেটাই হচ্ছে নিউক্লিওলাস। আর ক্রোমাটিন তন্তু অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থায় যে অঙ্গাণুটি রয়েছে, তাই হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। অর্থাৎ এই ক্রোমাটিন তন্তুর এক একটা অংশকে বলা হয় ক্রোমোজোম। আর এই ক্রোমোজোম গুলাই হচ্ছে এক বংশের যে ইনফরমেশন গুলা অন্য বংশে নিয়ে যায়, অর্থাৎ এরা হচ্ছে ক্যারি করে। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। নিয়ে যায় কোষের বৃদ্ধি বা যে কোনো ক্রিয়া বিক্রিয়া, এরাই হচ্ছে নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে এই নিউক্লিয়াসের যে অংশগুলা, এই অর্থাৎ নিউক্লিয়াস যে 4টে অংশ নিয়ে গঠিত, এটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। তাহলে দেখো যে তোমাদের বইতে হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, তারপরে কোষ গহ্বর, তারপরে হচ্ছে কোষ প্রাচীর প্লাস্টিড, সাইটোপ্লাজম কোষঝিল্লি, এবং হচ্ছে প্রোটোপ্লাজম এবং কোষ প্রাচীর। এই জিনিসগুলো নিয়ে তোমাদের বইতে আলোচনা আছে আলোচনা করেছে। আমিও কিন্তু এই জিনিসগুলোই তোমাদেরকে বললাম। তোমরা অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে পড়বে, তাহলে তোমরা অবশ্যই সৃজনশীল এবং জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ক্লাসে
অন্য একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে যুক্ত থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।